নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। এই অনুষ্ঠানে কলকাতা শহর ঘিরে অনেক কথা আমরা তুলে আনি। আমরা আনি এর ইতিহাসের কথা, এর বর্তমানের কথা, এর বাসিন্দাদের কথা, যারা বাসিন্দা থেকেছেন খুব অল্প সময় ধরে তবু ভালোবেসেছেন এই শহরকে, তাদের কথা, অনেক কিছু। এমনকি এই শহরকে ঘিরে থাকা টুকরো টুকরো ঘটনা যা এই শহরকে পরিচয় দেয় তার কথাও আসে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন যিনি এই কলকাতার ইতিহাসকে নিবিড়ভাবে ভালোবেসেছেন, মূলত শখে, মূলত আনন্দে এবং কিছুটা পরিমাণে পেশাতেও। আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে অভিক রায়কে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একসময় ইতিহাসের কৃতী ছাত্র, পরবর্তীকালে ইতিহাসের গবেষক এবং আজকের অনুষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা, সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটার তিনি বর্তমান সেক্রেটারি। তাকে স্বাগত জানাই। এবং এই কলকাতা ঘিরে আলোচনার শুরুতেই তার কাছে যেটা প্রশ্ন থাকবে যে এই যে কলকাতাকে ঘিরে ইতিহাস, কলকাতার সৌধ, কলকাতার অনেক কিছু, তার যে সংরক্ষণ, এই আগ্রহটা এলো কোথা থেকে আপনার মধ্যে? প্রথমেই মানসবাবু আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে, কিছু নিজের চিন্তা ভাবনা কথা এই প্রসঙ্গে বলার সুযোগ দিচ্ছেন বলে। দেখুন, ইতিহাস নিয়ে যেহেতু পড়াশোনা করেছি এবং ইতিহাসের প্রতি চিরকালই একটা দুর্বলতা ছিল, কাজেই যেভাবেই হোক, ভাগ্যই বলতে পারেন বা হয়তো কোনো দূরদর্শিতার জন্যও বলতে পারেন, এই ইতিহাসের সাথেই কিন্তু আমি সংযুক্ত হয়েছি আমার প্রফেশনাল লাইফেও। এবং সেটাই হয়তো আমার ইতিহাসের অনুসন্ধান করার যে একটা আর্জ, সেটা ডেভেলপ করেছে। তো আমি এই প্রসঙ্গে যে কথাটা এখানে বলতে চাই, যেহেতু আমরা কলকাতাকে নিয়ে আলোচনা করছি, ইতিহাসের প্রতি একটা যে আনুগত্য, ইতিহাসের প্রতি যে একটা সচেতনতা, সেই ব্যাপারটা কিভাবে কলকাতায় এলো। তো আমি এই প্রসঙ্গে খালি বলতে চাই, আমার পিতা নিশীথ রঞ্জন রায়, ঐতিহাসিক, তিনি তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেক্রেটারি অ্যান্ড কিউরেটর। এটা হচ্ছে ওই 70 দশকের শেষের দিকে। আর আমি স্টেট ব্যাংকে যদিও জয়েন করেছিলাম প্রবেশনারি অফিসার হিসেবে, কিন্তু জয়েন করার কয়েক বছরের মধ্যেই স্টেট ব্যাংক যখন তাদের ইতিহাস প্রকল্প হাতে নিল, তখন আমাকে আরও বেশ কয়েকজনকে এই প্রজেক্টের কাজে নিয়োজিত করেছিল। তো এই 70 দশকের শেষাশেষি যখন হঠাৎ জানা গেল যে টাউন হলটাকে তখনকার সরকার ভেঙে ফেলার প্রকল্প হাতে নিয়েছেন এবং সে জায়গায় একটা কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হবে, তখন আমার পিতা উনি একটা মুভমেন্ট শুরু করলেন। এবং তখনকার দিনের কলকাতার বহু বিখ্যাত যারা বাসিন্দা, তারা সকলেই তার পাশে দাঁড়ালেন। তিনি গভর্নর সাহেবের কাছে ডেপুটেশন দিলেন এবং পিকেটিংও করেছিলেন টাউন হলের প্রাঙ্গণে। এবং শেষ পর্যন্ত তখনকার সরকার কিন্তু ওই প্রকল্প থেকে সরে আসেন। সেই হলো টাউন হল বাঁচানোর কাহিনী। কিন্তু এটা করেই নিশীথবাবু ক্ষান্ত হননি। উনি তখন মনে করলেন যে একটা সংগঠন তৈরি করা দরকার, যে সংগঠনের কাজ হবে মানুষের মধ্যে কলকাতার ইতিহাসের সচেতনতা তৈরি করা এবং কিভাবে সেই ইতিহাসকে প্রিজার্ভ করা যায়, সেটাই হচ্ছে অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের মূল উদ্দেশ্য। এবং সেভাবেই আপনারও যুক্ত হয়ে পড়া ধীরে ধীরে। এবং সেভাবেই আমরা তো প্রথম থেকেই সেটা মেম্বারশিপ নিয়েছিলাম। এবং অধ্যাপক রায় যেটা করতেন সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম লেকচার্স, হেরিটেজ লেকচার্স উনি আয়োজন করতেন, সিম্পোজিয়াম করতেন। এবং তখনকার দিনে যেটা সবচেয়ে মানুষের মনে বোধহয় ভীষণভাবে মানে একটা এফেক্ট হয়েছিল, সেটা হচ্ছে যে ক্যালকাটা বুক ফেয়ার অথরিটিস প্রতি বছর সোসাইটি ফর প্রিজার্ভেশন, যার জন্ম দিয়েছিলেন নিশীথ রঞ্জন রায়, সেই সোসাইটি ফর প্রিজার্ভেশনকে একটা প্যাভিলিয়ন দিত, যেখানে কলকাতার ইতিহাসকে বিভিন্নভাবে তুলে ধরা হতো ভেরিয়াস সাবজেক্টসকে বেস করে। এবং সবচেয়ে বড় প্রাসঙ্গিক ব্যাপার হলো ওনার এই প্যাভিলিয়নটার একটা বড় ব্যানার লাগানো থাকতো, সেভ ক্যালকাটা, সেভ ইটস পাস্ট টু সেভ ইটস ফিউচার। এই হচ্ছে ওনার স্লোগান। এবং বছর বছর কিন্তু এই বুক ফেয়ারের মাধ্যমে এই সোসাইটির যে উদ্দেশ্য, সেটাকে উনি বিভিন্ন লোকের কাছে পৌঁছতে পারতেন। এই যে হেরিটেজ লেকচারের কথা বললেন,
তার আগে হেরিটেজ সম্পর্কে আমাদের ধারণাটা একটু পরিষ্কার করি। আমরা হেরিটেজ, ঐতিহ্য খুব ভেবেচিন্তে শব্দগুলো ব্যবহার করি না। তবু যখন চর্চাটা অনেক বড় হয়, চর্চাটা গভীর হয়, তখন সংজ্ঞার প্রয়োজন হয়। কাকে আমরা বলবো ঐতিহ্য? অতীত মানেই কি ঐতিহ্য? আর কোন ঐতিহ্য সংরক্ষণ করা যায়, করা গিয়েছে, এইটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন, যেহেতু আপনি নিজে এখন এই দায়িত্বটা পালন করছেন, পিতা নিশীথ রঞ্জন রায়ের প্রসঙ্গটাও আপনি যেভাবে এনেছেন এত সুন্দরভাবে, তার ফলে আমাদের আগ্রহটা জাগছে। যদি একটু বুঝিয়ে দেন, তারপরে প্রশ্নগুলো আমরা করতে পারি। তো আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর যেগুলো বড় বড় শহর, প্রত্যেকটি শহরের একটা কালচারাল হেরিটেজ আছে। সেই হেরিটেজটা কিন্তু কলকাতার ক্ষেত্রেও রয়েছে। এবং নিশীথ রঞ্জন রায়ের যেটা প্রধান অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভ হচ্ছে এই হেরিটেজটাকে যাতে বাঁচানো যায়। সেই হিসেবে তিনি যেমন টাউন হল বাঁচাবার জন্যে উনি প্রয়াস নিয়েছিলেন এবং সাকসেসফুলি সেটা স্টলড হয়েছিল। এবং এরপরে উনি যেটা করতে শুরু করলেন, এবং আপনাকে এখনই বলেছি যে বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে উনি কলকাতার ঐতিহ্য বা ইতিহাস মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেটার মাধ্যমেই মানুষের মধ্যে একটা সচেতনতা অ্যাবাউট ক্যালকাটাস হেরিটেজ হয়তো জেগে উঠেছে। লাস্ট যে কয়েকটা বক্তৃতা আয়োজন করেছি তার মধ্যে একটা ছিল চায়না টাউন নিয়ে, এবং একজন ভদ্রলোক, তিনি বিশাল ভালো ফটোগ্রাফার, তিনি যেসব ছবি তুলেছিলেন সেই ছবিগুলোকে এই বক্তৃতার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপনা করা হয়েছিল। তারপরে আমরা করেছিলাম একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, কলকাতার ভূতের বাড়ি। সেটা নিয়ে যিনি গবেষণা করেছিলেন দীপঙ্কর মুখোপাধ্যায়, তিনি প্রেজেন্টেশনটা করেছিলেন ভিজুয়ালের মাধ্যমে, যে এই ভূতের বাড়িগুলোর তার ইতিহাস কী, তার পিছনে ঘটনা কী, কেন সেগুলোকে ভূতের বাড়ি হিসেবে মানুষ মনে রেখেছে, সেটার ওপর একটা বক্তৃতা। এবং লাস্ট যে বক্তৃতা আমরা করেছি, এটাও কিন্তু কেউ কোনো দিন করেননি, আমি তো ভালোভাবে জিজ্ঞেসও করেছি, পার্সি হেরিটেজ অফ ক্যালকাটা। বিভিন্ন কমিউনিটিস কিন্তু এই কলকাতা শহরে এসেছিল বসবাস করার জন্যে, ব্যবসা করার জন্যে। পার্সিরাও এসেছিলেন দীর্ঘ পার্সিয়া থেকে, তারা যেমন বম্বেতেও গিয়েছিলেন তেমনি কলকাতাতেও এসেছিলেন, এসে তারা ব্যবসা বাণিজ্য করেছেন। তাদের যে কন্ট্রিবিউশন টু দি গ্রোথ অফ দিস সিটি, সেটাই কিন্তু ধরা হয়েছিল ওই বক্তৃতার মাধ্যমে। আমার প্রশ্নের উত্তর আপনি উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে দিলেন, যে কোনো প্রতিষ্ঠান কোনটাকে ঐতিহ্য বিবেচনা করে সেইটা তো ভেবেই তারা এগোবে সংরক্ষণের দিকে। এবং আপনি যেভাবে বললেন তাতে কলকাতার বৈচিত্র্য বেশ ফুটে উঠল। মানে এমন নয় যে ধরাবাঁধা এই 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 একটা লিস্ট, তা নয়। এই যে বহু বর্ণে রঞ্জিত ইতিহাস, সংস্কৃতি, সেটাকে আপনারা বারবার ধরার চেষ্টা করছেন, সেটাকে ঐতিহ্য মনে করছেন। এবার একটু হেরিটেজ লেকচারের কথায় যাব। এই যে অধ্যাপক নিশীথ রঞ্জন রায় হেরিটেজ লেকচারের আয়োজন করতেন, সে সময়টা কখন? সে সময়টা হচ্ছে এই ধরুন যখন সোসাইটি হলো, সেটা হচ্ছে 81 সালে, 70-এর দশকের শেষে, যখন আন্দোলনের পরে টাউন হল বাঁচানো হলো, তারপরেই উনি যে প্রোগ্রামটা হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে যে লেকচার্স অ্যারেঞ্জ করা, এবং বছর বছর যেটা আপনাকে আগেও বলেছি সেটা হচ্ছে ক্যালকাটা বুক ফেয়ারে প্যাভিলিয়ন করা, সেখানে ফটোগ্রাফিক ডিসপ্লেস অফ ভেরিয়াস আসপেক্টস অফ ক্যালকাটাস কালচারাল লাইফ, সেইগুলোকে তুলে ধরা। এইখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে আপনারা আয়োজন করলেন, কিন্তু মানুষ কতটা সাড়া দিল বা মানুষকে কতটা সচেতন করা গেল? কেননা আমরা ইদানিংকালে একবিংশ শতকের এই সময় দাঁড়িয়ে বলতে থাকি যে আমরা ঐতিহ্য সচেতন নই, আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। তো সেই সময় ব্যাপারটা কেমন ছিল, কতটা সাড়া পাওয়া যেত? শুনুন, এটা সাড়া পাওয়ার মাপকাঠি কিন্তু কিছু হয় না, কিন্তু আপনাকে এইটুকুন বলতে পারি যে সময় লেগেছে, এবং নিশীথবাবুর আন্দোলনের যেটা সূত্র সেই 1979-80 সাল থেকে, আলটিমেটলি আপনি জানেন যে হেরিটেজ কমিশন কিন্তু অনেক পরে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন 2001 সালে হয়েছে। তারপরে হেরিটেজ লজ ইত্যাদি ফ্রেমড হওয়া শুরু হলো। 2004 সাল থেকে বোধহয় গ্রেডেশন অফ হেরিটেজ বিল্ডিংস করা হলো। কাজেই আপনি যে প্রশ্নটা করছেন যে প্রজেক্টটা উনি হাতে নিয়েছিলেন, সেটা কি, তার এফেক্টটা কি হলো, সেটা কি করে বোঝা যাবে? আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট বোধহয় গভর্নমেন্টের ওপরই করেছিল।
বিকজ গভর্নমেন্ট কিন্তু তার আগে অবধি মনে হয় না হেরিটেজ নিয়ে, আমি বলবো না ভাবেননি, কিন্তু মনে হয় তাদের সেই সময়টাও তারা পাননি এটাকে নিয়ে উদ্যোগ নেওয়ার। কিন্তু সেইটা বোধহয় একটা জ্বলন্ত উদাহরণ যে 2000 সালে বা 2001 সালে বোধহয় ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথভাবে করেছিলেন, এবং সেটা এখনও মানে রীতিমতো লাইভ, এবং নানা রকম গ্রেডে হেরিটেজ বাড়িগুলোকে ফেলে সেগুলোকে যাতে রক্ষণাবেক্ষণ হয় সেটা তারা যতটা সম্ভব এনশিওর করেছেন। কিন্তু আমি বলবো এক্সেপশনসও আছে। এইসব হেরিটেজ আইন ফলেও কি বাড়ি ভাঙা হচ্ছে না? বাড়ি ভাঙা হচ্ছে তো। হ্যাঁ, আপনি যদি প্রথম চিন্তা করেন যে যখন প্রথম ভাবা হয়েছিল টাউন হল ভেঙে ফেলা হবে, সেই ভদ্রলোক গ্র্যানভিল বিশাল আর্কিটেক্ট ছিলেন, তিনি হাইকোর্ট করেছেন, তিনি জিপিও তৈরি করেছেন, তিনি টাউন হল করেছিলেন। সেই টাউন হল ভেঙে ফেলার যে প্রকল্প, যেটা রোধ হলো, সেটা কিন্তু একটা যুগান্তকারী কাজ। কিন্তু এরপরে ধরুন 2001 সালে যে হেরিটেজ কমিশন হলো, তারপরেও কিন্তু বাড়ি চলে গেছে। কেমন, আমি একটা উদাহরণ দিচ্ছি। জীবনদ্বীপে এসে নামতাম বাসে করে, এসে তারপর মিডলটন স্ট্রিট দিয়ে স্টেট ব্যাংকের জীবনদ্বীপ বাড়িতে ঢুকতাম। সেখানে একটা বাড়ি চৌরঙ্গির ওপরে খুব মানে একটা বিশাল ম্যাসিভ স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে দ্বারভাঙা মহারাজের বাড়ি। নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই দ্বারভাঙা মহারাজের বাড়ির পাশেই কিন্তু ওই আমাদের টাটা সেন্টার উঠেছিল। এইবারে হঠাৎ কয়েক বছর পরে দেখা গেল পুরো জিনিসটাকে অ্যাসবেস্টাস দিয়ে কাভার করে দেওয়া হয়েছে, মানে বাইরে থেকে কিচ্ছু দেখা যাবে না, বাড়িটার অস্তিত্ব আছে কি নেই কিছুই বোঝা যাবে না। সেই বাড়িটা কিন্তু ভেঙে ফেলা হলো, ওই দ্বারভাঙা মহারাজের বাড়িটা ভেঙে ফেলা হলো। ওই এরিয়ার মধ্যে ওল্ড কেনিলওয়ার্থ হোটেল একটা ছিল, নিউ কেনিলওয়ার্থ থিয়েটার রোডের উপরে, এটা হচ্ছে ওল্ড কেনিলওয়ার্থ। সেই ওল্ড কেনিলওয়ার্থ হোটেলটা ওই ক্যাম্পাসের মধ্যেই ছিল, হিউজ ক্যাম্পাস, সেটাকেও ভেঙে দেওয়া হলো। তারপরে এলো 42, যেটা বোধহয় টলেস্ট টাওয়ার ইন কলকাতা টুডে। কিন্তু হলো, এখন হেরিটেজ আইনে কিন্তু বাড়ির গ্রেডেশন আছে, গ্রেড 1, গ্রেড 2, 2A, 2B এরমভাবে ব্যাখ্যা করা আছে। সেটা যারা কনজারভেশনিস্ট তারা হয়তো ভালো করে বলতে পারবেন। কিন্তু যদি গ্রেড নামিয়ে দেওয়া হয়, গ্রেড 1 থেকে যদি নামিয়ে দেওয়া হয় যে কোনো কারণেই হোক, তাহলে কিন্তু ডিস্ট্রাকশন অফ এ বিল্ডিং ইজ পসিবল। হয়তো সেভাবে হয়েছে, এটা বলতে পারবো না। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অভিক রায়ের সঙ্গে, ইতিহাসের গবেষক, এবং ইতিহাসের বিশেষ দিক নিয়ে তার আগ্রহ। এছাড়াও তিনি যে কারণে বেশি পরিচিত সেটা হচ্ছে কলকাতার যেসব ঐতিহ্যশালী সৌধ আছে, ভবন আছে, সেগুলো সম্পর্কে জনমানসে সচেতনতা আনা, সেগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আবেদন জানানো, যে কাজটা করছে সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটা, এই সংস্থার তিনি সেক্রেটারি। আর আজকে এই বিষয় নিয়ে কথা হচ্ছে তার সঙ্গে। এই যে যখন আপনি বললেন যে একটা বিল্ডিং ভাঙা হচ্ছে, যে বিল্ডিংয়ের একটা ইতিহাস আছে, শুধু ইতিহাসটুকুই নয়, তার যে নির্মাণের শৈলী সেটাও দেখার মতো, সেটা শহরকে পরিচিত করায়, তখন সাধারণভাবে মানুষ খুব বিচলিত যে হয় তা নয়। কেননা মানুষের সরাসরি রুটি রুজিতে টান পড়ে না, বা তার যদি শখ আহ্লাদের ব্যাপারও থাকে সেটা এই ব্যাপারে কোনো কারণে বিঘ্নিত হয় না। তাহলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায় কিভাবে, বা কিভাবে করেছেন আপনারা? শুনুন, আমাদের রিসোর্সেস খুব লিমিটেড। কেমন, ওই মাঝে মাঝে আমরা যে বক্তৃতা আয়োজন করি বা এক্সিবিশন আয়োজন করি, এক্সিবিশন কিন্তু আমরা মাঝে মাঝে ফটোগ্রাফিক এক্সিবিশন করি, সেগুলোর মাধ্যমে আমরা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে এই হচ্ছে কলকাতা, এই তার ইতিহাস। সেই ইতিহাসকে সংরক্ষণ করার জন্যে আমরা এই এক্সিবিশনটা অ্যারেঞ্জ করেছি। আপনারা দেখুন, আপনারা জানুন, আপনারা কলকাতার ইতিহাসকে দেখুন। সেই ইতিহাসকে দেখে আপনারা যদি মনে করেন যে এই একটা পার্টিকুলার, ধরুন একটা বাড়ি, তার একটা ইতিহাস আছে, সেই বাড়িটাকে ভেঙে ফেলা হবে, তাহলে আপনারাও হয়তো আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন। আমরা যখন এটা নিয়ে কোনো রকম আলোচনা করতে যাব, তখন আপনারাও আমাদের সাথে থাকবেন। এইবারে যেটা হচ্ছে যে ধরুন এই যে সচেতনতা তৈরির যে চেষ্টাটা, এটাতে মানে ধরুন ছবি দেখাচ্ছেন, কোনো একটা বাড়ি সম্পর্কে ইতিহাস লিখে দিচ্ছেন, এইটার যাতে একটা ধারাবাহিকতা থাকে, সেটা তো হতে পারে ফিল্মের মাধ্যমে, ছাপা বইয়ের মাধ্যমে,
সেরকম উদ্যোগ কখনো এসেছে? হ্যাঁ, না, সেইটা যেটা আপনি বলেছেন সেটা খুবই যুক্তিযুক্ত, কিন্তু এটা অধ্যাপক নিশীথ রঞ্জন রায় কিন্তু চেয়েছিলেন। ওনার স্বপ্ন ছিল যে কলকাতা টাউন হলে একটা মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস তৈরি হবে অন কলকাতা। সেটা কিন্তু তার একটা, বলতে পারেন, একটা অবজেক্টিভ ছিল। সেই অবজেক্টিভটা যে কোনো কারণেই সেটা ফলপ্রসূ হয়নি। তখন তিনি বাধ্য হয়ে সল্ট লেক অথরিটির কাছে একটা দরখাস্ত করেন একটা জমির জন্যে। সেই জমিতে যাতে একটা আর্কাইভস কাম মিউজিয়াম তৈরি করা যায়। সে জমিটা সোসাইটি অর্থ দিয়ে কিনেছে। সেই সোসাইটি এখন সেটা নিয়েই প্ল্যান প্রজেক্ট করার চেষ্টা করছে, কিন্তু এটা সোসাইটির একার পক্ষে তো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যদি কোনো গভর্নমেন্ট সংস্থা বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি সোসাইটির সাথে কোলাবোরেট করে, তাহলে এরকম একটা মিউজিয়াম বা আর্কাইভ, যেটা প্রায় প্রত্যেকটা বড় বড় শহরের, ভারতবর্ষ নয় বিদেশেও রয়েছে, তাহলে কলকাতারও হয়তো এরকম একটা জিনিস তৈরি হবে। খুব ভালো। এবং আমরা দেখেছি ছোট ছোট মিউজিয়াম বিদেশে তো প্রচুর, মানে প্রাইভেট মিউজিয়াম, সেখানে যাকে বলে সাজানোটা এত অর্থবহ। আমাদেরও দু একটা দেখার কখনো কখনো সুযোগ হয়েছে। তো সেই কালচার বলি, যাই বলি না কেন, সেটা গড়ে ওঠারও বোধহয় একটা দরকার আছে। আমরা ক্রমাগত সরকার প্রশাসনের কাছে আবেদন জানাই। এমন তো বহু মানুষ আছেন যাদের অর্থের জায়গাটা নিয়ে কোনো উদ্বেগ নেই, তারা করতে পারেন, সেটাও একটা বোধহয় সে তো বটেই জায়গা। আচ্ছা, এই যে পার্সিদের জীবন সম্পর্কে, পার্সিদের এই শহরে যুক্ত থাকার ইতিহাস সম্পর্কে আপনারা যে আলোচনা সভা করেছেন, তার মানে বিভিন্ন ধর্ম বা ভাষাভাষী মানুষের সম্পর্কে আলোচনা, এটা খুব প্রাসঙ্গিক একটা কসমোপলিটন শহরের জন্য। অ্যাবসলিউটলি। সেটাও তো আপনাদের পরিকল্পনায় রয়েছে। মানে এটা আমাদের উদ্দেশ্য যে বিভিন্ন কমিউনিটি যারা কলকাতায় এসেছেন, বসবাস করেছেন, তাদের জীবিকা অর্জন করেছেন, তাদেরও তো একটা কন্ট্রিবিউশন আছে টু দি গ্রোথ অফ দিস সিটি। তো সেই জন্যে এইসব বিষয় নিয়ে যে মানুষের কোনো ধারণাই নেই, মানুষের জানেই না, সেই তাদেরকেই সুযোগ করে দেওয়া। এবং আপনাকে বলছি, এর পরের বক্তৃতার বিষয় হবে জুইশ হেরিটেজ। আপনি তো জানেন এখানে প্রচুর জু এক সময় বসবাস করেছেন, স্কুল আছে এখনও জুইশদের, প্রচুর বড় বড় বাড়ি তারা তৈরি করেছেন। তো তাদের যে কন্ট্রিবিউশন টু দি গ্রোথ অফ দিস সিটি, সেইটা সম্বন্ধে যাতে আমরা জানতে পারি, এই জন্যে একজন বক্তার সাথে আমি যোগাযোগ করেছি এবং অদূর ভবিষ্যতে সেই বক্তৃতা হবে, আপনাকে নিশ্চয়ই আমরা জানাবো। এবং এইগুলো শুনতে শুনতে মনে হয় এই যে দিবে আর নিবে, মেলাবে মিলিবে জায়গাটা এখনও তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চালু আছে। যেমন আমাদের এখান থেকে কেউ স্কলারশিপ নিয়ে ইসরায়েলে গেলেন, বা ধরা যাক জার্মানিতে গেলেন, উল্টো দিক থেকেও তারা কখনো কখনো পড়াশোনা করতে আসেন। এই হেরিটেজের ক্ষেত্রে এই এক্সচেঞ্জটা শুধুমাত্র কি সরকারি ক্ষেত্রেই ঘটে, নাকি এরকম ইন্ডিপেন্ডেন্ট সংস্থা? না, আমি তো সংস্থার কথা বলতে পারবো না, তবে জেল সিলিমান বলে একজন ভদ্রমহিলা, ইসরায়েলি ভদ্রমহিলা, উনি গবেষণাতে এসেছিলেন, তখন আমার পিতা জীবিত। তো আমার মনে আছে যে তারপরে আমি যেহেতু স্টেট ব্যাংকে কাজ করতাম ইতিহাস প্রজেক্টে, উনি আমার কাছেও এসেছিলেন। তা উনি তো নিজের উদ্যোগে কোনো, নিশ্চয়ই ওখানকার কোনো রিসার্চ সাপোর্টের মাধ্যমে উনি কলকাতায় এসেছিলেন কলকাতার সম্বন্ধে গবেষণা করার জন্যে। তা সেরকম ইন্ডিভিজুয়াল বেশ কয়েকজনের সাথে যখন তারা আসেন তখন যোগাযোগ হয়। আরেকটা খুব বড় জিনিস হচ্ছে কলকাতার যে স্ট্যাচু বা এই স্থাপত্য আর কি, এই জিনিসটা নিয়েও অনেক মানুষের মধ্যে অনেক আগ্রহ। দু একটা বড় স্ট্যাচু ছাড়া, মূর্তি ছাড়া খুব একটা মানুষের যে নজরে পড়ে তা না, বহু জায়গায় এমন রয়েছে। হ্যাঁ, মানা যেতেই পারে যে প্রশাসনের পক্ষে সবসময় সম্ভব হয় না, রক্ষা করা কিছুটা স্থানীয় অধিবাসীদের উদ্যোগও দরকার হয়। কিন্তু এই যে চেনানো, এখন কেন কথাটা বলছি, হেরিটেজ ওয়াক বলে একটা কনসেপ্ট এখন বেশ চালু আছে, এবং অনেকেই একটা গোষ্ঠী গড়ে এখান থেকে এখানে হাঁটলাম, ওখান থেকে ওখানে হাঁটলাম। এই যে জিনিসগুলো কতটা অবদান রাখছে এই কনসাসনেসে, মানে ঐতিহ্য? এই প্রসঙ্গে আমি আসতাম, কিন্তু তার সাথে সাথে আমি আগে একটু বলি যে দেখুন, খালি সংরক্ষণ দিয়ে হবে না, দরকার হচ্ছে মানুষকে সচেতন করা, তাই তো? তার একটা ভালো পদ্ধতি হচ্ছে যে নানা রকম টকস আয়োজন করা, এক্সিবিশনস আয়োজন করা, এবং
যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ইউজ অফ দি হেরিটেজ বিল্ডিং। আমি যদি বলি যে আমার হেরিটেজ বাড়িটাকে ভেঙে ফেললে, আমার টাওয়ার করলে আমার অনেক লাভ, সেটা কিন্তু ঠিক নয়। কিন্তু আপনি যদি বিদেশে দেখেন, বিদেশে দেখবেন যে ওইসব বাড়িগুলো কিন্তু তারা কনভার্ট করছে না ইন্টু টাওয়ার্স, তারা নানা রকম ইউজে ফেলছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে কিছুদিন আগে বোধহয় ডক্টর রাজেন মুখার্জির বাড়ি হ্যারিংটন স্ট্রিটে, স্যার বীরেন, ডক্টর রাজেন মুখার্জি, তারা সব ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি ছিলেন। আমি দেখেছি তাদের ট্রাস্টি মিটিংয়ের জন্য আসতেন, আমি বাবারকে হয়তো বাড়িতে আনতে যাবার জন্য গেছি। তারা দীর্ঘদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছিলেন। তারা আজকে অবর্তমানে। হঠাৎ যেন শুনলাম যে ওই বাড়ি ভেঙে ফেলা হবে, ভেঙে একটা টাওয়ার তৈরি হবে। আমি তখন ওই খবরটা পড়ে আমি শিউরে উঠেছিলাম যে যারা এই কলকাতা শহরের জন্যে এতখানি চিন্তা ভাবনা করেছেন, দে হ্যাভ মেড ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনস, তাদের বাড়ি এরকম হয়ে যাবে। কিন্তু এখন আমি অনুসন্ধান করে জানলাম বাড়ি কিন্তু ভাঙা হয়নি, ওটা জুয়েলার্সকে দেওয়া হয়েছে, তারা ব্যবহার করছেন অ্যাজ আ বিজনেস প্রপোজিশন। কিন্তু বাড়িটা তো যায়নি। আমার বক্তব্য হলো যে বিদেশেও যদি যান তাহলে দেখবেন যে বহু জায়গায় অরিজিনাল ইউজটা থেকে একটু সরে এসে তারা ওইটাকে আবার ব্যবহার করছেন, কিন্তু দে হ্যাভ নট ডিস্ট্রয়েড দ্য হাউস। না, তাহলে এই জায়গাটা কি আপনারা সমর্থন করছেন যে এটাই হচ্ছে বাঁচানোর পথ, ভায়াবল অপশন, যে একটা বাড়ি থাকবে, তার নির্মাণ শৈলীটা মানুষের দেখার জন্য থাকবে, কিন্তু তার ব্যবহার হবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়ী বোধহয় সব থেকে বেশি গ্রহণযোগ্য। তার মানে এটা সমর্থন? হ্যাঁ, এটা করছি। এবং যেটা আমি এর সাথে অ্যাড করতে চাই, ইদানিং একটা প্রচেষ্টা হচ্ছে যে ওই বাড়িতে গিয়ে ট্যাবলেট লাগানো, মানে একটা বোর্ড লাগানো, ইনট্যাক্ট করছে বোধহয় কর্পোরেশনের সাহায্য নিয়ে, যে এটাকে হেরিটেজ বিল্ডিং আখ্যা দিয়ে ওটাকে একটা বোর্ড লাগাচ্ছে। সে খুবই ভালো প্রকল্প। কিন্তু আমার যেন মনে হয়, আমি অবশ্যই ভালো করে দেখিনি, কিন্তু আমার যেন মনে হয় ওই বোর্ডটা লাগানোর সাথে সাথে ওই বাড়িটার যদি একটু ছোট করে ইতিহাস থাকতো, যেটা বিদেশে দেখা যায়। আমি দেখেছি স্কটল্যান্ডে হেন বাড়ি নেই যার একটা ইতিহাস আছে, কিন্তু তার একটা ট্যাবলেট বসানো আছে মানুষকে অবগত করার জন্য। ওই রকম যদি একটুখানি ইনট্যাক্ট কর্পোরেশন মিলে যদি এরকম একটা জিনিস এর সাথে অ্যাড করতো, তাহলে বোধহয় যে কনসিয়াসনেসটা আমরা আলোচনা করছি সেটা বোধহয় প্রোটেক্টেড হতো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে হয়, এখন এইটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি, হয়তো এই জায়গাটাতে চাপও পড়ে যায় যে সিলেবাসে কোনোভাবে এটাকে আনা। এবার সিলেবাস বলতে আমাদের সবারই নজর স্কুলের প্রতি, কেননা ওইখানে যে শিক্ষাটা মনের মধ্যে গেঁথে যায় সেটাকে মোছা খুব কঠিন। এইটা নিয়ে কখনো কাজ হয়েছে? যে এটা নিয়ে কোনো চিন্তাভাবনা কোনো দিন আমার তো জানা নেই যে কোনো কারিকুলামে ছিল। তবে MA ক্লাসে বোধহয় একটা প্রচেষ্টা একটা সময় হয়েছিল, কিন্তু সেটা কতটা সাকসেসফুল হয়েছিল আমি ঠিক বলতে পারবো না। কেননা যখন আমরা ইতিহাস পড়ছি, সেই ইতিহাসের মধ্যেই একটা অধ্যায় থাকতে পারে আমাদের ঐতিহ্য সচেতনতা, বা আমাদের ঐতিহ্য বলতে কি কি রয়েছে আমাদের শহর বা অন্যান্য শহরেরও হতে পারে। তো সেইটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কয়েকটা কথা তো আপনি বলেই গেলেন যে এর পরে আপনাদের কি ধরনের আলোচনা সভা আয়োজন করার আগ্রহ রয়েছে। এই সঙ্গে যদি একটু বলেন যে আমরা মানছি যে এগুলোর জন্য টাকা পয়সা লাগে, সমর্থন লাগে, সহায়তা লাগে, কিন্তু তবু পাবলিকেশন ইত্যাদির কথা, বই না হলেও হয়তো এমন ধরনের একটা ফোল্ডার বানালেন যেটা মানুষের কাছে খুব গ্রহণীয় হতে পারে, এরকম কোনো পরিকল্পনা আপনাদের? পরিকল্পনা তো নিশ্চয়ই থাকা উচিত, কিন্তু আপনি যেটা বললেন সেটা আমি সম্পূর্ণ একমত। আমাদের মনে হয় পরিধিটা খুব ছোট, যার জন্যে সেই রিচটা আমাদের নেই। কাজেই সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় আমরা কয়েকটি মানুষ মিলে এই সংগঠনটা চালাই, তাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠানগুলো করা হয়। পাবলিকেশনের ব্যাপারে আমার একটা সুপ্ত ইচ্ছে আছে কলকাতার ঐতিহ্যের ওপরে, দেখা যাক কতটা কি করা যায়। ওই একটা কথা বোধহয় সাথে বলা দরকার সোসাইটির, যেটা বলতে বলতে আমি বোধহয় পথ হারিয়ে ফেলেছিলাম। সেটা হচ্ছে যে নিশীথবাবু কিন্তু আলটিমেটলি যে তার উদ্দেশ্য ছিল যে কলকাতায় একটা এক্সক্লুসিভ মিউজিয়াম কাম আর্কাইভস হবে, সেটা যখন টাউন হলে উনি ভেবেছিলেন হবে, সেটা যখন আলটিমেটলি রিয়ালিটি হলো না, তখন উনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছিলেন একটা জমির জন্য সল্টলেকে। সেই জমি কিন্তু সোসাইটি এখন পেয়েছে, কিনেছে সোসাইটি। এখন আমাদের
একান্ত চেষ্টা যে নিশীথবাবুর যে স্বপ্নটা ছিল সেটাকে পূরণ করা। কিন্তু আমাদের সংগঠন খুব ছোট, কাজেই আমরা চাইব যে কোনো যদি সরকার বা কোনো সরকারি প্রতিষ্ঠান যদি আমাদের সাথে মিলিত হয়ে এ প্রয়াসে নিয়োজিত হন, তাহলে হয়তো নিশীথবাবুর স্বপ্নটা পূরণ হবে। ভবিষ্যৎ আশাব্যঞ্জক, আশাময় হয়ে থাকুক, কিন্তু হ্যাঁ, এই সাবধানতাও থাকুক যে দেখা যাক কি হয়। কেননা আমরা আমাদের সীমাবদ্ধতার জায়গাগুলোকে জানি, কিন্তু তা সত্ত্বেও এই যে সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটা যে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে, অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের শুরুটা ধরে রেখে তারা সামনের দিকে যেভাবে এগোতে চাইছে, তার ব্যাপারে আমাদের আগ্রহ থাকবে প্রচুর। হোক ছোট, হোক অন্য কিছুর তুলনায় আপাত তুচ্ছ, কিন্তু ওই একটুকু কাজ, কয়েকটা পদক্ষেপ অনেক দূর যেতে পারে আমাদের শহরটাকে অন্যরকম করতে, শহরটাকে আকর্ষণীয় করতে এবং সারা বিশ্বের চোখে আদরণীয় করে তুলতে। আজকে আমাদের অনুষ্ঠানে ছিলেন অভিক রায়, ইতিহাসের গবেষক, সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন ক্যালকাটার সেক্রেটারি, এবং অবশ্যই শেষে যেটা আলাদা করে যোগ করব, অধ্যাপক নিশীথ রঞ্জন রায়ের সুপুত্র। আজকে তিনি আমাদের বললেন কলকাতার ইতিহাস, কলকাতার ঐতিহ্য, হেরিটেজ কনসাসনেস এ সম্পর্কে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাকিয়ে থাকি এরকমভাবে আরও কোনো দিন শুনতে পাবো এমনই কিছু কথা। নমস্কার।